জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। শুরুতেই বিসিবি নির্বাচন প্রসঙ্গ। পাতানো নির্বাচনে অংশ নিতে চায় না বলেই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। বুধবার সকাল 10টার দিকে বিসিবি ভবনে গিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। এবারের নির্বাচনে পরিচালক পদে এবং পরবর্তীতে সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তামিম। তবে কিছুদিন আগে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেন তিনি। অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে চিঠি দেওয়ার ঘটনাকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বেচ্ছাচারিতা বলেও মন্তব্য করেন তামিম ইকবাল। এরপর গতকাল দুদকের তদন্তে নাম আসা ঢাকার 15টি ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টের আদেশে বাতিল করা হলে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাবেক দেশসেরা ওই ওপেনার। কেবল তামিমই নন, বিএনপিপন্থী আরও 12 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার্ট রাখতে পারবো না। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এর একটা ইলেকশন ছিল না। এ নিয়ে আরও খবর জানাতে বিসিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। তামিম ছাড়া এখন পর্যন্ত আর কে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, এ নিয়ে বিসিবির বক্তব্য জানতে পেরেছেন কিনা? হাসিব, তামিম ছাড়াও আরও বেশ কয়েকজনের কথা আমরা জানতে পেরেছি। আমাদের কাছে আনঅফিসিয়ালি যেই তালিকা এসেছে সেখানে এখন পর্যন্ত 12 জনের নাম আছে যারা পরিচালক পদপ্রার্থী ছিলেন, তারা নাম প্রত্যাহার করেছেন। এবং এছাড়াও তামিম ইকবাল যখন কথা বলেছেন তখন 15 জনের কথা বলেছেন। অর্থাৎ 2টার পরে যখন নির্বাচন কমিশন নতুন তালিকা বা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে তখন আমরা আসলে নির্দিষ্ট সংখ্যাটা জানতে পারবো যে ঠিক কতজন পরিচালক পদপ্রার্থী বিসিবি নির্বাচন থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। আর এখন পর্যন্ত যাদের নাম জানতে পেরেছি সেই নামগুলো যদি একটু বলি তাহলে হচ্ছে মাসুদুজ্জামান খান কামাল, যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে বিসিবির মনোনয়ন নিয়েছিলেন। এছাড়াও রফিকুল ইসলাম বাবু, যিনি ঢাকা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, এবং বুরহান হোসেন পাপ্পু, যিনি সদস্য সচিব ছিলেন ঢাকা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের। এছাড়াও মীর হেলাল, যিনি ক্যাটাগরি 1 থেকে চট্টগ্রাম জেলা থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। আরও যদি বলি সিরাজউদ্দিন আলমগীর, ক্যাটাগরি 3 থেকে যিনি মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এছাড়াও আরও বেশ কয়েকজন, তৌহিদ তারেক, যিনি পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সব মিলিয়ে মোট 12 জনের মতো প্রার্থী কিন্তু নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন, যেটা অবশ্যই সিগনিফিকেন্ট বলতেই হবে। এছাড়াও এখন পর্যন্ত বিসিবি বা নির্বাচন কমিশনের কাছ থেকে তাদের কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। ঠিক দুপুর 2টায় তাদের যে চূড়ান্ত মনোনয়নের লিস্ট বা চূড়ান্ত পরিচালক প্রার্থী যারা, তাদের সেই তালিকা প্রকাশ করার কথা, সেই তালিকা প্রকাশ হলে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। এবং নির্বাচন কমিশন যখন আসলে আমাদের সামনে আসবেন বা কথা বলবেন তখন এই নির্বাচন নিয়ে আসলে কি ভাবছে নির্বাচন কমিশন বিসিবির নির্বাচন নিয়ে, এবং আদৌ নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা, বা মানে যেই পূর্ব ঘোষিত সময় দেওয়া হয়েছে 6 অক্টোবর, সেই সময়ে সেটা অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে আজকের যেই প্রেক্ষাপটগুলো এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের যে ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী সরকারি হস্তক্ষেপ, কিংবা তামিম ইকবাল বলেছেন যে ক্রিকেট ইতিহাসে একটা বাজে নির্বাচন হতে যাচ্ছে এই বিসিবি নির্বাচন, যদি শেষ পর্যন্ত আসলে সেটা অনুষ্ঠিত হয়। কিংবা যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদেরকে নিয়ে বা তাদের এই প্রক্রিয়া নিয়ে বা তারা যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্ত নিয়ে আসলে নির্বাচন কমিশন কি ভাবছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে নির্বাচন কমিশন এই বিষয়ে আজকে অবশ্যই কথা বলবেন, এটা আমরা জানতে পেরেছি, সেটা ঠিক দুপুর 2টার পরে। এবং নির্বাচন ঘিরে যেই ধরনের কথাবার্তা হচ্ছে বা সমঝোতার কথা কিংবা গুঞ্জন অথবা মনোনয়ন প্রত্যাহার, সার্বিক বিষয় বলে নিয়ে আমরা অবশ্যই আরও বিস্তারিত জানতে পারবো দুপুর 2টার পরে। মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ সকালে নিম্নচাপে পরিণত হওয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। গেল 24 ঘন্টায় রাজধানীতে রেকর্ড বৃষ্টিপাতের পরিমাণ 206 মিলিমিটার। মঙ্গলবার রাত থেকে চলা বৃষ্টিতে মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর, বাড্ডা, সচিবালয় এলাকা, তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
পূজার ছুটি শুরু হওয়ায় সড়কে তেমন চাপ না থাকলেও ভোগান্তিতে পড়েন শ্রমজীবীরা। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি নগরবাসীর। এদিকে বুধবার থেকে আগামী 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। মেয়র আইসে গেছে কিন্তু কোনো কাজ হয় না, জায়গার কোনো ড্রেনের কোনো কাজ হয় না, রাস্তার কোনো কাজ হয় না, শুধু খালি ছবি তুলে যায় সবাই। যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তো সব তো তলে গেল, এখন তো অবস্থা তো খুবই খারাপ, দোকানপাটে তো অনেক ক্ষতি হইতেছে। পানি কমলে তারপর দোকান খুলতে হইবে, আর এছাড়া তো কোনো উপায় নাই। প্রতিবার একটু সামান্য একটু বৃষ্টি হইলে এই অবস্থায় যায়, তলাই যায়, আর আমরা দোকান করতে পারি না। লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ীভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে এবং এর সাথে হয়েছে ব্যাপক বৃষ্টিপাত এবং সাথে ছিল বজ্রপাত। আগামী 3 দিন বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। সকল বিভাগের কিছু কিছু জায়গায় আমাদের ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। দুর্গোৎসবের মহানবমীতে চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে হয়েছে দেবীর আরাধনা। এ নিয়ে আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। মহানবমীতে আজ আর কি আনুষ্ঠানিকতা হলো? দিনের বাকি সময়ে আর কি আনুষ্ঠানিকতা বাকি আছে? হাসিব, শেষটা দিয়ে শুরু করতে চাই। দিনের আনুষ্ঠানিকতায় আর কি বাকি আছে? সন্ধ্যায় আরতি আছে। এইবারের দুর্গাপূজায় এবারই কিন্তু আজকেই শেষ আরতি হবে, কারণ আগামীকালই তো বিসর্জন, দেবী দুর্গা বিদায় নেবেন। এছাড়া আরতি প্রতিযোগিতাও করা হয়েছে এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। যারা খুব ভালো আরতি দিতে পারেন তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলবে। আর সকালের আনুষ্ঠানিকতায় ছিল বিহিত পূজা। 108টি দ্রব্য দিয়ে আজকে দেবী দুর্গার পূজা করা হয়েছে ষোড়শ উপাচারে, এবং এরপর এই যে পূজা হয়েছে তারপর থেকেই কিন্তু ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়েছেন দেবী দুর্গাকে। এবং সকালবেলা মনে হয়েছিল যে ভক্তের সংখ্যা হয়তো কিছুটা কম হবে, যেহেতু একটু বৈরী আবহাওয়া ছিল, কিন্তু সব কিছুকে কাটিয়ে ভক্তরা কিন্তু এসেছেন এবং কানায় কানায় পূর্ণ হয়ে আছে পুরো ঢাকেশ্বরী জাতীয় মন্দির। আপনি দেখতে পাচ্ছেন একদমই প্রতিমার সামনে এখনও অনেক ভিড়, তারা আসলে অঞ্জলি দিচ্ছেন। এটি কিছুক্ষণের মধ্যেই পর্দা দিয়ে দেওয়া হবে দেবী দুর্গার সামনে। যারা ভক্তরা রয়েছেন তারা আবারও কিছুটা বিরতির পরে তারপর হয়তো অঞ্জলি দিতে পারবেন, যারা সকালে অঞ্জলি দিতে পারেননি। আর তার বাইরে গিয়ে একদম সকালে বিহিত পূজার আগেই কিন্তু বিশুদ্ধভাবে স্নান করা হয়েছে দেবী দুর্গাকে, যেহেতু আগামীকাল তিনি বিদায় নেবেন। এছাড়াও কিন্তু আসলে আজকে দেবী দুর্গা পূজিত হচ্ছেন সিদ্ধিদাত্রী রূপে। তো এর মধ্য দিয়ে যত অজ্ঞাত আছে ভক্তদের হৃদয়ে, ভক্তদের অপারগতা রয়েছে, তা তিনি দূর করবেন বলে সনাতন ধর্মাবলম্বীরা মূলত বিশ্বাস করেন। আর তার বাইরে গিয়ে যদি বলি, এই যে নবমীর সন্ধিক্ষণ, সেটি কিন্তু আজ থেকে না, গতকাল থেকেই তিথি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে, এবং অষ্টমী তিথির শেষ 24 মিনিট আর নবমী তিথির শুরু 24 মিনিট, মোট 48 মিনিটে যে সন্ধি পুজোটা হয়েছে সেখান থেকেই নবমীর আনুষ্ঠানিকতা মূলত শুরু হয়েছে। আজ দেবী দুর্গাকে প্রাণ ভরে, দুই নয়ন ভরে সনাতন ধর্মাবলম্বীরা দেখে নেবেন, কারণ আগামীকাল বিসর্জনের কাজেই হয়তো তারা অনেক বেশি ব্যস্ত থাকবেন, অনেক বেশি বিষণ্ণ থাকবে, মন আজও বিষণ্ণ। তাই আজকে যতটা পারেন, অনেকে বলছেন যে এই উৎসবে বা এই দুর্গাপূজায় একটি মূল আনুষ্ঠানিকতার মধ্যে থাকে তাদের যে দেবী দুর্গার দর্শন বিভিন্ন মন্দিরে মণ্ডপে গিয়ে। তো এবার আজকে যতটা সম্ভব তারা সেই ঘোরাঘুরিটা করবেন, আর সেই সঙ্গে পূজায় অংশগ্রহণ তো রয়েছেই, পূজায় অংশগ্রহণ করবেন, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, আর আগামীকাল আসলে তারা দেবী দুর্গাকে বিদায় জানাবেন। হাসিব, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। সারা দেশে আড়ম্বরে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। মহানবমী উপলক্ষে ময়মনসিংহের মণ্ডপগুলোতে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। কাসর, ঘণ্টা, উলুধ্বনি আর মন্ত্রপাঠের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পুরোহিত। পুণ্যার্থীরা ফুল বেলপাতা যোগে অঞ্জলি দেয় দেবী দুর্গার চরণে। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বগুড়ার মণ্ডপগুলোতে ভিড় করেন ভক্তরা।
ফুল ফল সহ নানা উপাচারে পরিপূর্ণ হয় দেবীর চরণ। ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয় প্রতিটি মন্দির ও মণ্ডপ। প্রদীপ জ্বালিয়ে আর ফুল দিয়ে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। নবমী পূজার মাধ্যমে আমাদের যে মা দুর্গার যে এই মাতৃভূমি থেকে চলে যাওয়ার দিন, তার আসলে ঘণ্টাটা বেজে গিয়েছে, কারণ আগামীকাল দশমী। এই নবমীর মাধ্যমেই পূজার বিদায়ের সূচনাটা এখান থেকেই হয়। এখন আসলে আমরা একটু ভারাক্রান্ত হৃদয়ের দিকে যাচ্ছি। যখন চলে যায় বিদায়, তখন একটু কষ্ট লাগে আর কি। আবার এক বছর পরে আসবে, আবার বিশ্ব শান্তির জন্য আসবে। দেবীর কাছে চেয়েছি দেশের শান্তি শৃঙ্খলা এবং আমাদের সকলে সমৃদ্ধি। আশা করছি দেবী আমাদের মনে আশা পূরণ করবে। মা আসবে এটাই আনন্দ। এই 4টা দিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না, সব কাজের মধ্য দিয়ে। মা আমাদের মাঝে আসছে, আমরা এটাই চাই আমাদের দেশে, জীবনে সব কিছুতেই যেন শান্তি সমৃদ্ধি সব কিছু যেন বয়ে আসে। দেবীর কাছে প্রার্থনা এটাই, অশুভ যা কিছু আছে তা সব দূরে যাক, আর আমরা সবাই যাতে ভালো থাকি। দুর্গাপূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, যারা হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে। দুর্গাপূজাকে নৎসাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির নেতা। কোন একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে ৭১-এ, তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে, এটা কি কেউ বিশ্বাস করতে পারে? দেশের জনগণ পার্শ্ববর্তী দেশ থেকে বা আমাদের এই মধ্যে, এই সমাজের মধ্যে ভেতর থেকে নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ঘাত করার প্রচেষ্টা চালিয়েছে। এবারের ভোট আর রাতে নয়, হবে দিনের বেলায়। অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সরকারি মাদ্রাসায়ে আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে উপদেষ্টা আরও বলেন, ছাত্র জনতা রক্তের বিনিময়ে ৫৪ বছর পর মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার বলেন, রাজনীতির দুষ্টু চক্রে পিছিয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বোর্ডে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষায় বড় ধরনের ঘাটতি রয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক এবং যুগোপযোগী করতে পদক্ষেপ নিয়েছে সরকার। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে রাজধানীর বসুন্ধরায় কার্যালয়ে জামাতের আমিরের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন রাষ্ট্রদূত। এ সময় তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। অবরোধ স্থগিতের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে খাগড়াছড়িতে। খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বাজারগুলোতে বাড়তে শুরু করেছে লোক সমাগম, যাতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। অবরোধ প্রত্যাহারের পর চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকে পড়া গাড়িগুলো পৌঁছেছে গন্তব্যে। এছাড়া অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। দুর্গাপূজায় সামিল হয়েছেন পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসেও দুর্গাপূজার জন্য অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় জম্মু ছাত্র জনতা। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু জায়গায় ১৪৪ ধারা জারি রেখেছে প্রশাসন। গত ২৩ সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারায় ৩ জন, পুড়িয়ে দেওয়া হয় দোকানপাট, বসতঘর। ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ত্রাণ নিয়ে গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে ফ্রিডম ফ্লোটিটার নৌবহর।
যেখানে রয়েছে বিশ্বের কয়েকটি দেশ থেকে যোগ দেয়া 44টি জাহাজ। সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ আইনজীবী, মানবাধিকার কর্মী, অভিনেতা সহ প্রায় 100 ক্রু যোগ দিয়েছেন এই নৌবহরে। সবকিছু ঠিক থাকলে আর কয়েক ঘন্টার মধ্যেই উপত্যকাটিতে নোঙর করবেন তারা। তবে জাহাজগুলোকে ফিরে যেতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তেল আবিব। এরই মধ্যে নৌবহর থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে ইতালি। আর আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজে হামলা মানবাধিকার লঙ্ঘনের অপরাধ বলে হুঁশিয়ারি কলম্বিয়ার। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী 6.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 69 জনের মৃত্যু হয়েছে। আহত আরও প্রায় 150 মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেবু সিটির উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। আশেপাশের কয়েকটি শহরে অনুভূত হয় কম্পন। এ সময় ধসে পড়েছে বহু ভবন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিভিন্ন সড়ক ও মহাসড়কে দেখা দিয়েছে ফাটল। সেবু শহরে প্রায় 10 লাখ মানুষের বসবাস। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। Face the reality of earthquakes. নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে প্লে অফ সিরিজ খেলবে বাংলাদেশ হকি দল। ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে নাম প্রত্যাহার করে পাকিস্তান। এরপরই বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে সুযোগ করে দিতে বিশেষ নিয়ম চালু করে বিশ্ব হকি ফেডারেশন। আসরে 5ম স্থান অর্জনকারী দল বাছাই পর্ব খেলতে পারবে, তবে ষষ্ঠ হলে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ভেন্যুতে প্লে অফ খেলতে হবে। আর বাংলাদেশ আসরে 6ষ্ঠ স্থান অর্জন করায় বাংলাদেশ দলের বিপক্ষে 3 ম্যাচের প্লে অফ খেলবে পাকিস্তান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান হকি ফেডারেশন। বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতে বাছাই পর্বে খেলার সুযোগ পাবে এই সিরিজে জয়ী দল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।